আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 4 ফেব্রুয়ারি বুধবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: দয়া করে গণতন্ত্রকে রক্ষা করুন, ইতিহাস করে সুপ্রিম কোর্টে সওয়াল মমতা ব্যানার্জির। আজ কোর্টরুমে গর্জে উঠলেন মমতা, প্রায় সমস্ত যুক্তি মেনে নিলেও আদালত, পরের শুনানি সোমবার। টি-20 বিশ্বকাপে ফেভারিট ভারত, সূর্যাদের জন্য সতর্কবার্তাও দিলেন মহেন্দ্র সিং ধোনি। বিয়ের 26 দিনের মাথায় রহস্যজনক মৃত্যু নববধূর, চাঞ্চল্য এলাকায়। বাদ বীরেন সিং, মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন খেমচাঁদ সিং। চিকিৎসকের গাফিলতিতে নারী শিক্ষায় নবজাতকের মৃত্যু, উত্তেজনা শিলচরে। কালীনগর প্রথম খণ্ডে প্রবল ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে বহু পরিবার, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর। বিজেপির ভোট কাটতে হিন্দু প্রার্থীর শোক কংগ্রেসের। শিলচরে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি বিজেপির, দীপায়নকেই টিকিট দেওয়ার ইঙ্গিত। এবং সর্বশেষ খবরটি হল, আসামে একাই সেঞ্চুরির লক্ষ্যে বিজেপি, হাইকমান্ডের টার্গেট। এবারে শুনুন বিস্তারিত খবর। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুর 1টার পর সুপ্রিম কোর্টে শুরু হয় এসআইআর মামলার শুনানি। আজ সুপ্রিম কোর্টের 3 বিচারপতির কাছে 5 মিনিট বক্তব্য পেশের জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্টে মামলার শুনানির শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি, গোটা পরিস্থিতির ব্যাখ্যা করতে পারি। এসআইআরের নামে কি চলছে বলার জন্য 5 মিনিট সময় চাই। জাতীয় নির্বাচন কমিশনকে 6 বার চিঠি দিয়েছি, কোনো উত্তর পাইনি, কোনো বিচার পাইনি। বিয়ের পর পদবি পরিবর্তনের জন্যেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। এই লড়াই দলের জন্য নয়, রাজ্যের জন্য। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ জানান, বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়ে আসা হয়েছে, তারাই ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছেন। 58 লক্ষের নাম বাদ দিয়েছেন, অনেকে জীবিত রয়েছেন। মাইক্রো অবজারভার নাম মুছে দিচ্ছেন। আসামে কেন এসআইআর হচ্ছে না? হঠাৎ ভোটের আগে 24 বছর পর কেন বাংলায় এসআইআর হচ্ছে? সওয়ালের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, আমার কাছে কিছু ছবি রয়েছে, সেটি দেখানোর অনুমতি দেওয়া হোক। সেটি আমার ছবি না, প্রথম সারির সংবাদ মাধ্যমের ছবি। আপনারা আধার কার্ড নিতে বলেছিলেন, কিন্তু নেওয়া হয়নি, অন্য নথি চাওয়া হয়েছে। 100 জনের বেশি মারা গিয়েছেন, ভাবতে পারেন বাংলাকে টার্গেট করা হয়েছে। আজ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। এসআইআর মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার। পরবর্তী খবরটি হল, টি-20 বিশ্বকাপে ফেভারিট ভারত, সূর্যদের জন্য সতর্কবার্তাও দিলেন ধোনি। আগামী শনিবার থেকে টি-20 বিশ্বকাপে অভিযান শুরু করছে ভারত। গতবারের চ্যাম্পিয়ন এবার নামছে খেতাব ধরে রাখতে। বিশ্বকাপে ভারতের সম্ভাবনা তথা আশা আকাঙ্ক্ষার বিষয়গুলি নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। 2007 সালে প্রথমবার টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত। টি-20 এমন একটা খেলা যেখানে ছোট দলগুলিও চমক দিতে পারে। সংক্ষিপ্ত ফরম্যাটে শক্তিশালী দলগুলোরও যে বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে, সেটা জানিয়ে রাখলেন এমএস ধোনি। যে দলে যত বেশি বিকল্প, সেই দল তত বেশি সুবিধা পাবেন বলে উল্লেখ করেছেন মহেন্দ্র সিং ধোনি। পরবর্তী খবরটি হলো, বিয়ের মাত্র 26 দিনের মাথায় নববধূর মৃত্যু নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত 7 জানুয়ারি সামাজিকভাবে বিয়ে হয়েছিল, কিন্তু আচমকা মঙ্গলবার সকালে নববধূর স্বামী শ্বশুরবাড়িতে ফোন করে জানান, তার স্ত্রী নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনা সংঘটিত হয়েছে শিলচর সদর থানা এলাকার আলগাপুর নয়ারাজ গ্রামে। নয়ারাজ গ্রামের রমজান হোসেন লস্করের সঙ্গে গত 7 জানুয়ারি বিয়ে হয়েছিল বাঁশকান্দি উজান বাদ্রিপার গ্রামের রমিজ উদ্দিন লস্করের কন্যা সাকি বেগম লস্করের, বয়স 19 বছর। গত বুধবার স্বামীকে নিয়ে বাপের বাড়িতেও গিয়েছিলেন সাকি বেগম, কিন্তু মঙ্গলবার সকালে আচমকা খুদ স্বামীর কাছ থেকে মেয়ের আত্মহত্যার খবর শুনে আকাশ ভেঙে পড়ে বাবা রমিজ উদ্দিন সহ পরিবারের অন্যান্য সদস্যদের। খবর পেয়ে তারা দ্রুত আলগাপুরে রমজানের বাড়িতে এসে দেখেন সাকি বেগম তার শয়নকক্ষে একেবারে বিছানার পাশে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে।
তবে পা দুটো পালং থেকে অনেক নিচে রয়েছে। এতে তাদের সন্দেহ প্রকট হয়ে যায়। তারা খবর দেন শিলচর সদর থানায়। অনেক দেরিতে শিলচর সদর থানা থেকে পুলিশ এসে পৌঁছায়। আরও অনেক দেরিতে একজন ম্যাজিস্ট্রেট পৌঁছান ঘটনাস্থলে। ম্যাজিস্ট্রেট আসার পর প্রাথমিক অনুসন্ধান পর্ব সম্পন্ন করে নববধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বিকেলে। বর্তমানে মৃতদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সাকি বেগম লস্করের বাবা ও ভাই অভিযোগ করে বলেন, সাকি কোনো অবস্থায় আত্মহত্যা করতে পারে না, তাকে খুন করে ফাঁসিতে ঝুলানো হয়েছে, নতুবা তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। তাদের অভিযোগ ২৬ দিনের সংসার মোটেই সুখের ছিল না। এই ২৬ দিন তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। কিন্তু সাকি সব সহ্য করে সংসার করার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত তাকে খুন করে ফাঁসিতে ঝুলানো হয়েছে বলে ধারণা করেন সাকির বাপের বাড়ির লোকেরা। পরবর্তী খবরটি হলো, বিজেপির ভোট কাটতে হিন্দু প্রার্থীর শখ কংগ্রেসের। উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ জনবিন্যাসের নিরিখে দুটি মুসলিম অধ্যুষিত এলাকা। এর একটিতে কংগ্রেস থেকে রেকর্ড সংখ্যক হিন্দু প্রার্থী প্রত্যাশী আবেদন করেছেন, যেখানে অপর বিধানসভা কেন্দ্রে ১০০% মুসলিম লোক আবেদন করেছেন। মুসলিম অধ্যুষিত একটি আসনে সিংহভাগ হিন্দু প্রার্থীর টিকিট দাবি চায়ের টেবিলে জ্বর তুলেছে। শ্রীভূমি জেলায় উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র নিয়ে আশাবাদী কংগ্রেস। প্রথম থেকেই এই দুটি কেন্দ্র জয়ের দাবি করে আসছে হাত শিবির, যার নেপথ্যে রয়েছেন রেকর্ড সংখ্যক মুসলিম ভোটার। এই দুটি কেন্দ্রেই মুসলিমরা সংখ্যাগুরু, আর মুসলিম ভোটার বেশি হওয়ায় উত্তর করিমগঞ্জ ও দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্র দুটি নিয়ে আশাবাদী কংগ্রেসের নেতারা। ফলে টিকিটের দাবি জানিয়েছেন একাধিক দলীয় কর্মী। আর এই প্রার্থিত্বের দাবি নিয়ে চায়ের টেবিলে জোর চর্চা শুরু হয়েছে। উত্তর করিমগঞ্জ থেকে মোট ৯ জন টিকিটের দাবি জানিয়েছেন। এর মধ্যে ৬ জনই হিন্দু। হিন্দুদের মধ্যে রয়েছেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, বিশ্বজিৎ ঘোষ, সুব্রত দেব, সন্দীপ নন্দী, অসিত নাগ ও বাপর শুক্লবৈদ্য। আর মুসলিম দাবিদারদের মধ্যে রয়েছেন জাকারিয়া আহমেদ পান্না, আহমেদ সাহিল ও আহাদ উদ্দিন তালুকদার। গত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা বেশি থাকায় একজনও হিন্দু প্রার্থী খুঁজে পায়নি কংগ্রেস। ভোটারের পরিসংখ্যান দেখে কংগ্রেসের একজনও হিন্দু কর্মী টিকিটের দাবি জানানোর সাহস করেননি। কিন্তু বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জে মুসলিম ভোটারের সংখ্যা বেশি হওয়ার পরও বেশি সংখ্যক হিন্দুই টিকিটের দাবি জানিয়েছেন। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জ থেকে মোট ১০ জন দলীয় কর্মী টিকিটের দাবি জানিয়েছেন। ওই কেন্দ্রে আবার একজনও হিন্দু কংগ্রেস থেকে টিকিটের দাবি জানাননি। ১০০%ই মুসলিম কর্মীরা টিকিটের দাবি জানিয়েছেন। কংগ্রেস সূত্রের খবর, দক্ষিণ করিমগঞ্জ থেকে মুসলিম প্রার্থী দাঁড় করানো হবে, ফলে ওই কেন্দ্র থেকে কোনো হিন্দু আর টিকিটের দাবি জানাতে যাননি। যেহেতু দক্ষিণ করিমগঞ্জে মুসলিম প্রার্থী দেওয়া হবে, সেই অঙ্কে উত্তর করিমগঞ্জে হিন্দু প্রার্থী দাঁড় করানোর প্রচুর সম্ভাবনা রয়েছে। এর প্রধানত দুটি কারণ রয়েছে। দক্ষিণ করিমগঞ্জে মুসলিম প্রার্থী দাঁড় করানো হবে। রামকৃষ্ণনগর আসনটি এসসি সংরক্ষিত। পাথারকান্দিতে বাগান সম্প্রদায় থেকে কাউকে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে, ফলে উত্তর করিমগঞ্জে হিন্দু প্রার্থীর টিকিট পাওয়ার সম্ভাবনা প্রচুর। এছাড়া বিজেপির হিন্দু ভোটে ফাটল ধরানোর পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। তাই উত্তর করিমগঞ্জে হিন্দু প্রার্থীর টিকিট পাওয়া এক প্রকার নিশ্চিত বলে জানা গেছে কংগ্রেস সূত্রে। পরবর্তী খবরটি হলো, শিলচরে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি বিজেপির, দীপায়নকেই টিকিট দেওয়ার ইঙ্গিত। শিলচর বিধানসভা কেন্দ্রে দীপায়ন চক্রবর্তী কি ফের পেতে চলেছেন বিজেপির টিকিট? গত ১ ফেব্রুয়ারি রবিবার বিজেপির ইটখোলা সদর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচর বিধানসভা কেন্দ্রের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। বিশেষ সূত্রের খবর হলো, ওই দিনের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি বৈঠকে জেলা এবং বিধানসভা স্তরে বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সমর্থক ও ঘনিষ্ঠজনদের বেশি সংখ্যায় উপস্থিতি তথা সক্রিয় অংশগ্রহণই বুঝিয়ে দিয়েছে ফের তার উপরই আস্থা রাখতে চলেছে গেরুয়া দল। প্রাক্তন অধ্যাপক চন্দনদের পৌরোহিত্যে আয়োজিত ১ ফেব্রুয়ারির বৈঠকে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি উদয়শঙ্কর গোস্বামীকে চেয়ারম্যান এবং নারায়ণ চৌধুরীকে আহ্বায়ক মনোনীত করে বানানো হয়েছে শিলচর বিধানসভা কেন্দ্রের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি। উল্লেখযোগ্য খবর হলো, ওই বৈঠকে শিলচর বিধানসভা কেন্দ্রে দলীয় টিকিটের প্রত্যাশায় ইতিমধ্যে যারা জেলা ও প্রদেশ কমিটির কাছে আবেদন জানিয়েছেন তাদের কাউকেই উপস্থিত থাকতে দেখা যায়নি।
এমনকি যাদের মুখ্য দায়িত্ব দিয়ে ম্যানেজমেন্ট কমিটি বানানো হয়েছে এরা সবাই দীপায়ন ঘনিষ্ঠ। ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির অধীনে নির্বাচনী বিভিন্ন দায়িত্ব সম্পাদনে 38টি উপসমিতিও গঠন করা হয়েছে। উপসমিতিগুলিতেও মণ্ডল এবং ব্লক মিলিয়ে দীপায়ন ঘনিষ্ঠরাই জায়গা পেয়েছেন। শিলচর আসনে 26-এর টিকিট পেতে আবেদন জানিয়েছেন দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল কান্তি রায়, সহ সভাপতি অব্রজিৎ চক্রবর্তী জলক, বিবেক পুদ্দার, দলের লিগেল সেলের প্রধান আইনজীবী অমরেন্দ্র পাল, মন কি বাত কমিটির আহ্বায়ক পাপ্পু দেবরায় এবং জেলা কমিটির কার্যকরী সদস্য রূপম নন্দী পুরকায়স্ত। কিন্তু ইলেকশন ম্যানেজমেন্ট কমিটিতে এমনকি কমিটি গঠনের বৈঠকে এদের কাউকেই দেখা যায়নি। বৈঠকে বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা উপস্থিত ছিলেন। পরবর্তী খবরটি হল 26-এর বুটে আসাম বিজেপিকে সেঞ্চুরির লক্ষ্য বেঁধে দিল দলের কেন্দ্রীয় নেতৃত্ব। 21-এর রণাঙ্গনে একা 7টি আসনে জয় পেয়েছিল বিজেপি। তাদের শরিক অগপ জিতেছিল 9 এবং ইউপিপিএল 6টি। সব মিলিয়ে এনডিএ জোট 75 আসন পেয়ে আসামের মসনদ দখল করেছিল। তবে এবার এক উচ্চাকাঙ্ক্ষী টার্গেট সেট করেই আসাম বিধানসভা ভোট লড়বে পদ্ম শিবির। তাদের টার্গেট 100 আসন। ডিলিমিটেশনের পর এই সেঞ্চুরির টার্গেট মোটেও অবিশ্বাস্য কিছু নয়, অন্তত এমনটাই মনে করে গেরুয়া দলের সেন্ট্রাল হাইকমান্ড। তাই এবার সর্বস্ব দিয়ে 26-এ আসামে জাপাতে চাইছে শাসক শিবির। মনে করিয়ে দেওয়া ভালো, 21-এর নির্বাচনে বিজেপি লড়াই করেছিল 93 আসনে, আর অগপুর ভাগে পড়েছিল 25টি সিট, আর ইউপিপিএলের জন্য বরাদ্দ হয় 8। ফলে বিজেপির যা টার্গেট তাতে আসন ভাগাভাগিতেও কিন্তু এবার বড় রকম ফারাক তৈরি হতে পারে বলেই রাজনৈতিক মহলের ধারণা। এই আক্রমণাত্মক রণকৌশলের প্রথম বড় ইঙ্গিত মিলছে দিল্লি থেকে শীর্ষ নেতৃত্বের লাগাতার আসাম সফরের ঘোষণায়। 14 ফেব্রুয়ারি গুয়াহাটিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য একটাই, বুথ স্তরের কর্মীদের চাঙ্গা করা। প্রায় 1 লক্ষ কর্মীকে নিয়ে বিশাল সম্মেলন করবেন তিনি। রাজনৈতিক মহল বলছে বিজেপি এবার বুথের লড়াইয়ে নামাচ্ছে পুরোপুরি ক্যাডার ড্রিভেন মডেলে। মোদীর সফরের ঠিক 1 সপ্তাহ পর 21 ফেব্রুয়ারি আসামে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, এই সফর শুধু আনুষ্ঠানিক নয়, সাংগঠনিক বৈঠক, নির্বাচনী প্রস্তুতির খুঁটিনাটি পর্যালোচনা, সম্ভাব্য দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা, সব মিলিয়ে অমিত শাহের সফর মানেই নির্বাচনী মেশিনে শেষ মুহূর্তের তেল দেওয়া। বিজেপির অন্তর্মহলে স্পষ্ট বার্তা, আসামে ক্ষমতা ধরে রাখাই নয়, আগের চেয়ে বড় জয় চাই। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার যে উন্নয়নের ডেলিভারি মডেল তুলে ধরছে সেটাই এবার ভোটের প্রধান অস্ত্র হতে চলেছে। আর সেই কারণেই রাজনৈতিক প্রচারের সঙ্গে সঙ্গে উন্নয়নের খবরও সমান্তরালে সামনে আনা হচ্ছে। সেই কৌশলেরই অংশ হিসেবে সম্প্রতি সোনাপুরে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন 67টি নতুন স্কুল ভবন, সঙ্গে আরও 61টির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। মোট বিনিয়োগ প্রায় 760 কোটি টাকা। সরকার বলছে গোটা রাজ্যে 1318টি স্কুলে নতুন ভবন তৈরি হচ্ছে। বার্তা পরিষ্কার, ভোটের আগে শিক্ষা, পরিকাঠামো উন্নয়ন সবই একসঙ্গে প্যাকেজ করে তুলে ধরা। পরবর্তী খবরটি হলো, কালীনগর প্রথম খণ্ডে প্রবল ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে বহু পরিবার, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর। বরাকের কোরালগ্রাসী ভাঙনে তলিয়ে যাওয়ার মুখে বহু বসতবাড়ি। হাইলাকান্দি জেলার কালীনগর প্রথম খণ্ডে একজোট হয়ে ভুক্তভোগীরা নদী ভাঙন রোধে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে সংবাদ মাধ্যমের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, কালীনগর প্রথম খণ্ড এলাকায় বরাক নদীর ভয়াবহ ভাঙন এখন মারাত্মক আকার ধারণ করেছে। বসতবাড়ি, ফসলি জমি বরাকের ভাঙনের কবলে পড়ায় নিঃস্ব হয়ে পড়েছে বহু পরিবার। এ বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত আবেদন জানানো হয় ভুক্তভোগীদের পক্ষে। কালীনগর প্রথম খণ্ড গ্রাম বরাক নদীর তীরবর্তী হওয়ায় বহু বসতবাড়ি, রাস্তাঘাট ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে। বরাক নদীর তীরে বসবাসকারী পরিবারের সদস্য যথাক্রমে রীতারানী সিংহ, কমল রায়, নীলকান্ত দাস, শিখারানী দাস, সন্ধ্যারানী সিংহ, বেলারানী সিংহ, মঞ্জনা সিংহ, রুমা সিংহ, মিহির কুমার সিংহ, মান্না সিংহ, সুপর্ণা সিংহ প্রমুখ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বলেন, বর্তমানে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যে কোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে তাদের বসতঘর। সরকারি সাহায্যের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
তারা বলেন, শুকনো মরশুমে জল সম্পদ বিভাগ সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসন সদর্থক ভূমিকা গ্রহণ না করলে আগামী বর্ষায় বাড়িঘর ছাড়া হবে বহু পরিবার। বরাক নদীর ভয়াবহ ভাঙ্গন তলিয়ে যেতে পারে শতাধিক বসতবাড়ি। এ নিয়ে মোটেই হেল তুললে স্থানীয় বিধায়ক সহ জনপ্রতিনিধিদের। তাই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।